নকশার ব্যত্যয় ঘটিয়ে ঢাকায় নির্মাণাধীন ৩,৩৮২টি ভবনের অবৈধ অংশ চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এসব অবৈধ অংশ ভেঙে ফেলার অভিযান চলছে বলে জানিয়েছেন রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। জরিমানা, ভবন সিলগালা সহ বিভিন্ন শাস্তি দেয়া হবে বলে সতর্ক করেছেন তিনি। পাশাপাশি রাজুককে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানান সদ্য নিয়োগপ্রাপ্ত এই চেয়ারম্যান। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন। জনাব মোহাম্মদ ফজলে রেজা সুমন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে নকশা বহির্ভূত নির্মাণের কারণে কিন্তু প্রায় 4,000 ভবনের অবৈধ অংশ ভাঙার অভিযান শুরু করেছে রাজুক। এর আগেও বিভিন্ন সময়ে আমরা কিন্তু এমন অভিযান দেখেছি, কিন্তু বাস্তবায়ন খুব কম দেখেছি। এবারের প্রেক্ষাপট কতখানি ভিন্ন হবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনাকে ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। ধন্যবাদ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ মূলত 87 সালে তার যাত্রা শুরু করার পর থেকে আমরা দেখেছি 56 এ যে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট হওয়ার পর পেশাজীবী নির্ভর একটা প্রতিষ্ঠান ছিল, যেটাকে আমলাতান্ত্রিক একটা প্রতিষ্ঠান করা হয়েছে 87 এ। এই গত 38 বছরে আমরা এই ধরনের উদ্যোগ আমরা এগুলো দেখেছি। সাধারণত আমরা দেখেছি যখন মন্ত্রণালয়ের যখন সচিব মহোদয় বা দপ্তরের চেয়ারম্যান মহোদয় জয়েন করেন, তারা এই ধরনের কিছু কার্যক্রম চালান, কিন্তু এই কার্যক্রমগুলো আসলে বেশি দিন স্থায়ী হয় কিনা জানি না। কিন্তু আমি বিশ্বাস করব বর্তমান চেয়ারম্যান মহোদয় যে কার্যক্রম গ্রহণ করেছেন সেটা চালু থাকবে, এবং সেটা শুধু ছোট এলাকাগুলো মানে স্পন্টেনিয়াস ডেভেলপড এরিয়া না হয়ে যে ধরনের পরিকল্পিত আবাসিক এলাকাও যে ধরনের ডেভিয়েশন হচ্ছে সেগুলোর ক্ষেত্রে বজায় রাখবে। আমরা দেখেছি 2008 সালের এই বিধিমালা জারির পর এই ধরনের যদিও এই বিধিমালা একটা সুযোগ দেওয়া হয়েছিল যে হরিজন্টালি আপনার ফুটপ্রিন্টটা কম হবে, সেই জায়গাগুলো ওপেন স্পেস হবে এবং ভার্টিক্যালি এক্সটেনশন হবে, কিন্তু সেটা চালু হওয়ার পর আমরা 2010 পর্যন্ত যেটা দেখেছি সেই প্র্যাকটিসটা খুব একটা ভালোভাবে হতো না। সেই ক্ষেত্রে রাজুক সেই সময় একটা 4টা মনিটরিং কমিটি গঠন করেছিলেন, কিন্তু সেইটাই বলছি সেই মনিটরিং কমিটি আসলে বেশি দিন স্থায়ী হয়নি। সুতরাং আমি এখন যেখানে বলবো, যেখানে রাজধানী কর্তৃপক্ষের আওতায় যে এলাকা আছে সেখানে 90% ভবনই আসলে অবৈধ বলা হয়, যেটা হচ্ছে নিয়ম ব্যতিরেকে তৈরি আপনি করা। মনিটরিং কমিটির কথা বলছিলেন, আমি একটু জানতে চাই যে যারা তদারকির দায়িত্বে থাকেন তাদেরকে জবাবদিহির আওতায় আনা কতটা জরুরি আসলে? আসলে রাজুকে যেটা চেয়ারম্যান মহোদয় একটু আগে তার বক্তব্যে বলছিলেন, রাজুকের সুশাসন প্রতিষ্ঠা খুবই জরুরি। জবাবদিহিতা নিশ্চিত না করতে পারলে এই ধরনের আসলে উদ্যোগ বা এই ধরনের মোবাইল কোড এটা খুব ভালোভাবে কার্যকর হবে বলে মনে হয় না। যদি এটাই হতো, রাজুকের ভিতরের যে ইন্টারনাল যে যদি সুশাসন প্রতিষ্ঠা না করা যায়, তাহলে আপনি মনে করেন ঢাকা উদ্যান, মোহাম্মদপুরের যে আবাসিক এলাকাগুলো নিয়ম নীতি ব্যতিরেকে 10 তলা 12 তলা হয়ে গেছে সেগুলো হতো না। এবং আপনি রাজুকের যে ইন্সপেকশন টিম সেটা যদি প্রপারলি কাজই করতো, তো ঢাকা শহরের একটা ভবন 8 তলা 6 তলা 10 তলা ভবন একদিনে 1 মাসে হয় না, অনেক দিনে হয়। সুতরাং আমি যেটা বলবো, রাজুকের ভিতরে যে ইন্টারনাল যে সিস্টেম আছে সেটাকে আসলে জবাবদিহির আওতায় আনা দরকার। সেই ধরনের আগে নিজের ঘর থেকে এই ধরনের মানে অভিযানগুলো চালানো দরকার, তারপরে জনগণের দিকে যাওয়া দরকার। আরেকটা জিনিস বলে রাখি, শুধু গরিব এলাকাগুলোর উপরে এই ধরনের মানে আপনার মোবাইল কোড বা এই ভবন নির্মাণের যে অভিযান কার্যক্রম পরিচালিত হয় সেগুলো আসলে উচ্চবিত্তের এলাকাগুলো করা দরকার। গুলশান, বনানী, বারিধারা এই জনাব সুমন, আমি একটু জানতে চাচ্ছিলাম যে প্রায় 3300-র বেশি ভবনের অবৈধ অংশ কিন্তু চিহ্নিত করা হয়েছে এবং এগুলি উচ্ছেদ করা হবে বা অভিযান চালানো হবে। বাস্তবে আসলে এটি কতখানি সম্ভব হবে? প্রতিবন্ধকতাগুলো কি থাকবে? আসলে বলতে কি, এই 3400 ভবনের এই আরো অনেক বেশি ঢাকা শহরের যে অবৈধ ভবন নির্মাণ ব্যতিরেকে ভবন এবং নির্মাণের যে অনুমোদন ব্যতিরেকে যে ধরনের ভার্টিক্যালি হরিজন্টাল এক্সপেনশন, এই ভবনের সংখ্যা আরো অনেক বেশি বলে আমরা মনে করি। কিন্তু এখন যে 3400 ভবনের ভিতরে যেটা চিহ্নিত করেছে সেই ভবনগুলোর মধ্যে আমি যেটা মনে করি যে সবগুলোর ক্ষেত্রেই জিরো টলারেন্স আসলে অভিযান চালানো দরকার। কাউকে তার সুযোগে বা তার তদবিরের এগেইনস্টে কাউকে ছেড়ে দেওয়া এবং কারো বিরুদ্ধে সেই ধরনের ব্যবস্থা নেওয়া এর মধ্যে যেন না থাকা হয়। রাজুকে মানে এই ভবনগুলো সবগুলো যেন যদি করতে হয় সবগুলো করা দরকার, তা না হলে আমরা কিন্তু ঢাকা শহরের জনগণ কিন্তু মনে করে রাজুকের যে এই অভিযান এগুলা ওই নখবিহীন দন্তবিহীন যে বাঘের গর্জনের মতোই হয়, কিছুদিন চলে সেই জায়গাগুলো আবার চলে যায়। আমি বিশ্বাস করব এই বর্তমান যে
আমাদের চেয়ারম্যান মহোদয় আছে, উনি গণমানুষের কিন্তু উনি ঢাকার বলেন মতো ঘনবসতিপূর্ণ একটা জায়গায় এই যে ভবন, এতগুলি ভবনের অংশ ভাঙাটা আসলে সামাজিক ও অর্থনৈতিক প্রভাব কি হতে পারে? এইটার এটা আপনি একটা খুব ভালো কথা বলেছেন। সামাজিক এবং অর্থনৈতিক দুইটা প্রভাবই আছে, কিন্তু যেগুলা নির্মাণাধীন ভবন সেই ভবনগুলোতে কিন্তু এটা খুব সহজেই কার্যকর করা যায়। আপনি যদি আইনি এই ব্যাপারটা প্রতিষ্ঠা করতে চান, আপনি একটা জিনিস দেখবেন, ঢাকা শহরে একটা এলাকা আছে 5 থেকে 6 হাজার একরের একটা এলাকা, যেখানে বহু ভবন হয়। সেখানে অল্প কিছু জনবল দিয়েই কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকায় খুব ভালোভাবে এই ডেভিয়েশনটা মেনটেন করা হয়। তাহলে রাজুকের এত জনবল দিয়ে সেই জিনিসটা করা খুব যে জটিল কিছু, সেটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় রাজুক যদি মনস্থ করে এই কাজগুলো করবে। আপনি যেটা বলেছেন অর্থনৈতিক সেই ধরনের আসলে একটা ইম্প্যাক্ট অবশ্যই আছে, কিন্তু আপনি আইনের শাসন এবং জনগণের যে এই আইনের প্রতি শ্রদ্ধা, এটা প্রতিষ্ঠা করার জন্য তাহলে আপনার এটা অবশ্যই মেনটেন করতে হবে। কিছু কিছু জিনিস করতে হয়, কিন্তু যেই ভবনগুলো আসলে শেষ হয়ে গিয়েছে, যেখানে ভবনে ওইখানে মানুষজন বসবাস করছে, সেই জায়গাগুলোর সামাজিক প্রেক্ষাপটে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, সেইটাকে আপনি অন্য মোমেন্টামেও আসলে এইগুলা সমস্যার সমাধান করা সম্ভব পাবলিক কনসালটেশনের মাধ্যমে এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্ট প্রয়োগের মাধ্যমে। জি, জনাব মোহাম্মদ ফজলে রেজা সুমন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরে খবরটিতে।